গল্প মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব 12। কক্ষে স্বামীর উপস্থিতি অনুধাবন করে হিদি ফোনে তড়িঘড়ি করে বিদায় জানাল। দোস্ত, উনি আসছেন, এখন রাখি, পরে কথা হবে। আফরিন দুষ্টু হেসে টেনে টেনে বলল, হাই, চৌধুরী সাহেব আসছেন। ওকে বান্দুপি, স্বামী সেবা করো, সোয়াব কামাও। বাই বাই। দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করল হিদি। অতঃপর ভাব দেখিয়ে হেডবোর্ডে রাখা লম্বালম্বি বালিশে হেলান দিয়ে বসল, মনোযোগ নিবদ্ধ স্মার্টফোনে। ঠিক তখনই ভিডিয়ে রাখা দ্বার উন্মোচন করে ভেতরে প্রবেশ করল ইরহাম। হিদি আর চোখে তা লক্ষ্য করে মোবাইল টিপতে লাগল। ইরহাম পাঞ্জাবির বোতাম উন্মুক্ত করতে করতে ডিভান হতে রিমোট নিয়ে এসির তাপমাত্রা কমিয়ে দিল। দাঁড়াল ড্রেসিং টেবিলের সম্মুখে। রিমলেস চশমা রেখে রিস্ট ওয়াচ খুলে ফেল। পাঞ্জাবির পকেট হতে বের করল মোবাইল ওয়ালেট। অতঃপর স্বল্প সময়ের মধ্যেই দুহাত উঁচু করে খুলে ফেল পরিহিত সফেদ পাঞ্জাবি। ফলস্বরূপ অনাবিত হল তার পেশিবহুল পেটানো দেহ। সবটা হিদির চোখের সামনেই ঘটল। হতবিহ্বল মেয়েটি দ্রুত ডান পাশে মুখ ঘুরিয়ে বসল। ক্রমবর্ধমান হারে স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্রটি। ইস, বেলাজ পুরুষ। ঘরের মধ্যে এক যুবতী মেয়ে, তার সামনে উদম দেহে ঘুরঘুর ঘুরঘুর করছে। লাজশরম নেই নাকি ওর? হঠাৎ এভাবে মুখ ঘুরিয়ে নেয়া ঠিক লক্ষ্য করল মানুষটি। কুঞ্চিত হল তার ভ্রুযুগল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হল না। দৃষ্টি সরিয়ে নিয়ে অগ্রসর হল কাবার্ডের ধারে। প্রয়োজনীয় পোশাক এবং তোয়ালে নিয়ে পা বাড়াল ওয়াশরুমে। তার প্রস্থান উপলব্ধি করে সোজা হয়ে বসল মেয়েটা। হাফ ছেড়ে বাঁচল। আধারে তলিয়ে বিশালাকার কক্ষটি। নরম বিছানায় ঠিক মধ্যিখানে আডাআডি ভাবে হয়ে শায়িত এক রমণী। এলোকেশে লুকায়িত তার তৈলাক্ত মুখখানি। ডান কপলের নিচে ঠাঁই পেয়েছে এক হাত। পাতলা কাঁথা পড়ে রয়েছে হাঁটু বরাবর। গভীর নিদ্রায় মগ্ন সে। হঠাৎ তার নিদ্রায় ব্যাঘাত ঘটল। বাহু বরাবর উপলব্ধি করল একজনার স্পর্শ। বিরক্তিতে কুঁচকে গেল চোখমুখ। ঘুমকাতুরে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আম্মু, ঘুমাই। আম্মু একথা মানতে নারাজ। আবারও বাহু ধরে ডাকতে লাগল। ঘুমন্ত কন্যার কর্ণকুহরে পৌঁছাচ্ছে তার নাম। ডেকে চলেছে বারবার। কিসের জন্য ডাকছে? কান খাড়া করে শুনতে পেল নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজ? কোন ওয়াক্তের? বিরক্তিকর শব্দ নিঃসৃত হল মুখ হতে। অনিচ্ছা সত্ত্বেও সোজা হয়ে শুল। বাহু হতে জোরপূর্বক সরিয়ে দিল আম্মুর হাত। বিরক্ত করছো কেন? ঘুমাচ্ছি না। কোনো ঘুম নাই। ওঠো বলছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ওঠো। আম্মুর বদলে কর্ণকুহরে স্পষ্ট রূপে পৌঁছালো ভরাট পুরুষালী কণ্ঠস্বর। হকচকিয়ে গেল মেয়েটি। নিভু নিভু চোখ মেলে তাকাল। ঝাপসা নজরে বন্দী হল স্বামীর মুখখানা। ইরহাম দাঁড়িয়ে। অস্ফুট স্বরে হিদির মুখ নিঃসৃত হল, আপনি? হ্যাঁ, আমি। ওঠো, 4:25 বাজে। নামাজ পড়বে। ওঠো। আদেশ প্রদান করে সামনে হতে সরে গেল ইরহাম। প্রস্তুতি নিতে লাগল জামায়াতে সালাদ আদায় করতে যাওয়ার। প্রিয় ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত হল মেয়েটি। বাকাত হয়ে বালিশে মুখ গুজে দিল। এভাবেই আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ পেল না। স্বামীর রাশভারী কণ্ঠে ঘুমকে বিদায় জানিয়ে উঠতে বাধ্য হল। এলোমেলো পদচারণায় অগ্রসর হল ওয়াশরুমে। ওকে পাঠিয়ে দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হল ইরহাম। আনন্দাঙ্গন। লিভিং রুমে সোফায় বসে এজাজ সাহেব। মালিহা পাশেই বসে। স্বামীর অফিস ব্যাগের সব গুছগাছ করে রাখছেন উনি। এই যে তোমার ব্লু কালার ফাইল রেখেছি। আর এই চেইনে ল্যাপটপ। ব্যাগের চেইন আটকে উনি বললেন, তুমি তাহলে একটু বসো, আমি তোমার লাঞ্চ প্যাক করে দিচ্ছি। এজাজ সাহেব আপত্তি জানালেন, না না, এখন লাগবে না, লেট হয়ে যাচ্ছে। তুমি লাঞ্চের আগে আগে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিও। তা কেমন কথা? তুমি একটু বসো, আমি এখুনি নিয়ে আসছি, দেরি হবে না। মালিহার কথা অমান্য করে উঠে দাঁড়ালেন এজাজ সাহেব। তারা দেখিয়ে বললেন, আমার অত ফ্রি টাইম নেই, আসছি।
এজাজ সাহেব ওনার অফিস ব্যাগে হাত রাখতেই শোনা গেল, পাপা। একরাশ বিরক্তি নিয়ে পিছু ঘুরে দাঁড়ালেন উনি। কাঠিন্যতা মিশ্রিত কণ্ঠে হিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার কি কমনসেন্স বলে কিছু নেই? দেখতে পাচ্ছ না অফিস যাচ্ছি? এর মধ্যে সার্কাস শুরু করেছ কেন? মলিনতা লুকিয়ে এগিয়ে এলো মেয়েটি। অধর প্রসারিত করে হাতে থাকা হটপট এগিয়ে দিল। তোমার টিফিন পাপা। এজাজ সাহেব বিদ্রূপ করে হাসলেন। হাহ, টিফিন? টিফিন আর লাঞ্চ বক্সের মধ্যে পার্থক্য রয়েছে সেটা বুঝি তোমার জানা নেই? জানা আছে তো। তবে কি বলো তো, তুমি তো এখনো দাদিমার বুড়ো খোকা। তোমাকে রোজ মনে করে লাঞ্চ দিয়ে দিতে হয়। এরপর তুমি অফিসে বসে লাঞ্চ করো। হলো না তা এক ধরনের টিফিন? পাপা। টেনে টেনে নিজস্ব মতামত পেশ করল হিদি। মালিহা না চাইতেও মুখ টিপে হেসে উঠলেন। হিদি ওসবে পাত্তা না দিয়ে দ্রুত হস্তে অফিস ব্যাগে লাঞ্চ বক্সটি রেখে দিল। আটকে দিল চেইন। হাসিমুখে শ্বশুরের দিকে ব্যাগটি বাড়িয়ে দিল। সুমিষ্ট স্বরে ডাকল, পাপা এই যে। এজাজ সাহেব তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে ব্যাগ হাতে গটাগট পায়ে প্রস্থান করলেন। যাওয়ার পূর্বে সালাম দিতে ভুললেন না অবশ্য। হিদি উঁচু স্বরে বলে উঠল, ওয়া আলাইকুমুসসালাম। সাবধানে যেজো পাপা। মালিহা এবার সশব্দে হেসে উঠলেন। দুষ্টুমি করে কন্যাসম পুত্রবধূর বাহুতে চাপড় মেরে দিলেন। দুষ্টু মেয়ে। নামাজি। আমনটি গার্ল। একগাল হেসে বলল হিদি। আলিঙ্গন করল মাকে। মালিহা হাসি মুখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এ দৃশ্য আজ সরাসরি অবলোকন করল একজন। ডাইনিংয়ে চেয়ারে বসে সে। হাতে পানির গ্লাস। পানি পান করার পাশাপাশি সরাসরি এমন দৃশ্যের সাক্ষী হল সে। ফলস্বরূপ অধরে বুঝি সূক্ষ্ম রেখার দেখা মিলল। ভানুর দুটি ছড়িয়ে ধরনীর বুকে। শহরের ব্যস্ত সড়ক ধরে এগিয়ে চলেছে গাড়ি। প্যাসেঞ্জার সিটে পাশাপাশি বসে ভাইবোন যুগল। রায়নার বদনে খুশির ঝিলিক। সে পাশে বসে থাকা বড় ভাইকে একপেশে আলিঙ্গনে আবদ্ধ করল। থ্যাংক ইউ সো মাচ ভাইজা। কতদিন পর তোমার সান্নিধ্য পাচ্ছি। আজকের দিনটা ইনশাআল্লাহ সেরা একটা দিন হতে চলেছে। আই লাভ ইজ্জু ভাইজা। রাহিদ মুচকি হেসে বোনকে বা হাতে আঁকড়ে ধরল। তাই বুঝি? ভাইজা সময় দিচ্ছে বলে লাভ ইজ্জু। আর সময় দিতে না পারলে হেট ইজ্জু? ইটস নট ফেয়ার বনু। রায়না কিশোরীর ন্যায় গাল ফুলিয়ে ভাইয়ের বাহুবন্ধন হতে সরে গেল। তীব্র প্রতিবাদের স্বরে বলল, একদম বাজে কথা বলবে না। আমি কখন হেট ইজ্জু বললাম? তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র ভাইয়া। তাকে কি করে হেট করতে পারি? রাহিদ দু কাঁধ ঝাঁকিয়ে অবুঝের মতো বলল, কি জানি। তোর তো আবার আরেক ভাইয়া আছে, ইরহাম ভাইজা। তাকে পেলে সবাই তো আমায় রীতিমতো ভুলেই যায় গু। ইস মিথ্যে কথা। তুমি তোমার জায়গায়, ইরু ভাইজা তার জায়গায়। নো কম্প্যারিসন। ওকে। বোনের গাল টিপে সম্মতি জানালো রাহিদ। ওকে। রায়না হেসে উঠল। এবার কৌতূহল দমাতে না পেরে শুধালো, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? সিনেপ্লেক্সে নাকি রেস্টুরেন্ট? রাহিদ রহস্যময় হেসে বলল, সারপ্রাইজ। ওয়াও সারপ্রাইজ। আম সো এক্সাইটেড ভাইয়া। উচ্ছ্বাস প্রকাশ করল মেয়েটা। ওর খুশিতে আত্মহারা মুখখানি মুগ্ধ নয়নে অবলোকন করল জ্যেষ্ঠ ভ্রাতা রাহিদ। আলতো করে বোনের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। রায়না মন থেকে সে স্পর্শ অনুভব করতে লাগল। এ স্নেহের পরশ যে বড় বিরল। নিজস্ব কক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছে মেয়েটি। ওয়াশরুম থেকে দ্রুততার সহিত বেরিয়ে এলো সে। পরনে তার রক্তিম অল ওভার প্রিন্টেড কামিজ এবং প্যাস্টেল ল্যাভেন্ডার রঙা প্লাজো পাজামা। সিক্ত কুন্তল চুল গড়িয়ে পড়ছে জলকণা। সে জলের অস্তিত্বে পৃষ্ঠে লেপ্টে কামিজের একাংশ। দ্রুত হস্তে সিক্ত কুন্তলে তোয়ালে চালনা করতে করতে হেঁটে চলেছে হিদি। এমন্তর কাণ্ডে মেঝে যে জলে ভিজে যাচ্ছে সে খেয়াল কি রয়েছে? নেই বোধ। থাকলে এমনটি করত না। সে মুহূর্তে মোবাইল স্ক্রোল করতে করতে কক্ষে প্রবেশ করল ইরহাম। হাঁটাচলার ধ্বনিতে চোখ তুলে তাকাল। দৃষ্টি নিবদ্ধ হল তার সদ্যস্নাতা অর্ধাঙ্গিতে। পরক্ষণেই মেঝেতে থাকা পানি লক্ষ্য করল। গম্ভীর স্বরে শুধাল, এসব কি? চুল মুছছ নাকি ঘর? হঠাৎ স্বামীর কণ্ঠ শুনে পিছু ঘুরে তাকাল হিদি। প্রশ্নটি বুঝতে না পেরে শুধাল,
কি? ইরহাম চোখের ইশারায় মেঝে দেখিয়ে ভেতরে প্রবেশ করল। সে মোতাবেক মেঝেতে তাকিয়ে বোকা বনে গেল মেয়েটা। জিভ কামড়ে হাসল। পুরনো অভ্যাস, মানে বদভ্যাস। সুধরে ফেল। মানুষটির অলক্ষ্যে ভেঙচি কাটল হিদি। খালি গান দেয়া, এছাড়া আর কিছু পারে কি? এর তো রাজনীতিতে না জড়িয়ে মাস্টারমশাই হওয়া উচিত ছিল। বেশ কাজে দিত। হু আনমনে বকবক করে হিদি পা বাড়াল বেলকনির উদ্দেশ্যে। ঠিক সে মুহূর্তে ভেজা মেঝেতে পা পিছলে গেল। মৃদু আর্তনাদ করে উঠল মেয়েটি। কোমর ভেঙে যাওয়ার ভয়ে স্বয়ংক্রিয়ভাবে বদ্ধ হল নেত্রজোড়া। ঘন শ্বাস পড়তে লাগল। ভীতসন্ত্রস্ত মেয়েটি কিছু মুহূর্ত অতিবাহিত হওয়া সত্ত্বেও কোনরূপ বেদনা অনুভব করল না, বরং নিজেকে এক সুরক্ষিত বলয়ে অনুধাবন করতে পারল। এহেন কাণ্ডে সাহস করে আস্তে আস্তে আখি পল্লব মেলে তাকাল। স্বামী নামক পুরুষের সুরক্ষিত বলয়ে আবদ্ধ সে। পুরুষালী শক্তপোক্ত বা হাতের ভারী থাবা দেবে তার পৃষ্ঠের কোমল ত্বকে। তাকে কোনরূপ আঘাতের সম্মুখীন হতে দেয়নি মানুষটি, বরং সযতনে আগলে রেখেছে। কোমল মেয়েলি হৃদয় এরূপ আচরণে বেশ প্রসন্ন হল। ধীরজ ভঙ্গিতে স্বামীর হাত হতে দৃষ্টি সরিয়ে চোখ তুলে তাকাল হিদি। থমকে গেল তৎক্ষণাৎ। ধক করে উঠল বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত হৃদযন্ত্রটি। এক জোড়া চক্ষু তাহাতেই নিবদ্ধ। সে চাহানিতে অগাধ মুগ্ধতা বিরাজমান। গতানুগতিক ধারার বাহিরে এ নভনীল আখিদ্য সুবিশাল সাগরের ন্যায় শান্ত এবং গভীর, যার গভীরতায় একটিবার প্রবেশ করলেই হারিয়ে যায় অতল গহ্বরে। তেমনিভাবে ধীরগতিতে সে গভীরতায় ডুবে গেল মেয়েটি। ইরহামের চশমাবিহীন স্পষ্ট আখিদ্য বিমুগ্ধ চাহনি ঘুরে বেড়াচ্ছে অর্ধাঙ্গীর মুখশ্রীর এধার ওধারে। ডাগর ডাগর আখিতে অমোঘ আকর্ষণ। সুডোল নাসিকা পেরিয়ে নিম্নে অসীম মাদকতা। ওষ্ঠাধরের মৃদু কম্পনে প্রকম্পিত হতে লাগল তার পাথর দিল। তৃষ্ণা অনুভূত হচ্ছে অভ্যন্তরে। বেসামাল বেকাবু হচ্ছে পুরুষ চিত্ত। বড় অশান্ত রূপ ধারণ করল হৃদয়ে। নিজেকে সামাল দেয়া হয়ে উঠল দুষ্কর। তবুও নিজেকে সামলানোর সর্বোচ্চ প্রয়াস চালাল ইরহাম। এক ঝটকায় স্ত্রীকে সোজা দাঁড় করাল। নিজে উল্টো দিকে মুখ করে ঘুরে দাঁড়াল। আকস্মিক কাণ্ডে হতবিহ্বল হল হিদি। পিছিয়ে গেল কয়েক পা। ওর দিকে পিঠ করে দাঁড়িয়ে মানুষটি। ঘন শ্বাস পড়ছে তার। এখনও ধকধক করছে অন্তঃস্থল। নিজেকে চূড়ান্ত রূপে ধাতস্থ করতে বড় বড় কদম ফেলে কক্ষ হতে বেরিয়ে গেল ইরহাম। পেছনে রেখে গেল এক রমণীকে, যার হৃদয়ে সদ্য বোপন হল ভালোবাসা নামক মরণঘাতীর ক্ষুদ্র এক বীজ। করিডোর ধরে ধীর পায়ে হেঁটে চলেছে মেয়েটি। একের পর এক সিঁড়ি বেয়ে নেমে এল। আনমনে হাঁটতে হাঁটতে উপস্থিত হল লিভিং রুমে। কয়েকজনের আলাপনে কিচিরমিচির পরিবেশ। শেষবের কিছুই হিদির শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছাচ্ছে না। তার মনে যে এখনও কিয়ৎক্ষণ পূর্বের দৃশ্যপট ঘুরে বেড়াচ্ছে। দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্র। আকস্মিক মেয়েটির অসীম ভাবনা ছেদ পড়ল। কেননা